আসসালামু আলাইকুম। তোমরা যারা দ্য স্টোরি অফ পার্ল গার্ল কেন এক্সপ্লেন করবো না এটা জিজ্ঞাসা করছিলে, তাদেরকে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। তোমাদের কি কোনো ধারণা আছে যে 1 ঘন্টার একটা ভিডিও তৈরি করতে আমার ঠিক কত ঘন্টা কাজ করতে হয়েছে? সেই 1 ঘন্টার ভিডিও তোমরা 6 মিনিটের বেশি কেউ দেখোনি। মানে অ্যাভারেজ ভিউ টাইম ছিল 6 মিনিট। তাহলে আমি কেন কষ্ট করে ওই ড্রামাটা কন্টিনিউ করব? একটা লং ড্রামা করতে কতটা কষ্ট হয় এটা তো তোমরা বুঝোই, কারণ তোমরা অপেক্ষা করে বসে থাকো প্রতিটা ভিডিওর জন্য। তাই আমি সবসময় চেষ্টা করে যাই দ্রুত ভিডিও দিতে। যা হোক, তোমাদেরকে একটাই অনুরোধ করব, দ্য স্টোরি অফ পার্ল গার্ল নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ। কারণ তোমরাই ওই ভিডিওটা ক্লিক করেছো তবে দেখোনি, জাস্ট একটা কমেন্ট করে বের হয়ে গিয়েছো। আর এই কারণে 2 দিন ওই ভিডিওতে মাত্র 20,000 ভিউজ পড়েছে। ফার্স্ট পার্টে যদি এই অবস্থা হয়, বাকি পার্টগুলো কি হবে বুঝতেই পারছো। তার উপর এ গার্ল লাইক মি ড্রামাটা তোমরা অনেকেই চেয়েছিলে, যেটা আমি দ্য স্টোরি অফ পার্ল গার্লের আগেই শুরু করতে চেয়েছিলাম। ড্রামাটা আমার তখন দেখা হয়েছিল না, তবে এখন দেখার পর আমি তো ড্রামার প্রেমে পড়ে গিয়েছি। এই ড্রামাটা অনেক বেশি ফানি। আশা করছি তোমাদেরও এই ড্রামাটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো, অনেক বকবক হয়েছে, আর কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের দায় রাজ্যের একটি সম্ভ্রান্ত ফ্যামিলি, বান ফ্যামিলির গল্প বলা হয়, যেখানে বান ফ্যামিলির সকলে তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটির নাম ছিল বানহুয়া। সে তার স্টাইলের জন্য পুরো রাজ্যে পরিচিত, সাথে সাহসের জন্য। সে একটু ছেলে স্বভাবের ছিল আর কি। সবাই তো অনেক আনন্দ নিয়ে বানহুয়ার বিয়ের প্রিপারেশন নিচ্ছিল। একজন মেয়ের দৌড়ে এসে জানায় বর চলে এসেছে। তবে তখনও বানহুয়া নিজের রূপচর্চা করছিল। সে তার সৌন্দর্য নিয়ে খুবই সতর্ক। বানহুয়া দ্রুত রেডি হয়ে নেয়। তার বিয়ে ঠিক হয়েছিল জাই কিলিন নামে একটি ছেলের সাথে, যে জাই ফ্যামিলির মেজো ছেলে। যা হোক, বানহুয়া কোনোভাবে বউ সেজে দৌড়ে দরজার কাছে আসে, আর ওর ভাইকে বলে আমি কি দেরি করে ফেলেছি। বানহুয়ার ভাইয়ের নাম বানহেং। বানহেং বলে আরে না না, তুমি একদম রাইট টাইমে এসেছো। সেখানে কোনো একটা রিচুয়ালের মতো হচ্ছিল, দরজা ধাক্কা ধাক্কি টাইপ। মানে বরপক্ষ দরজা ধাক্কা দিয়ে খুলবে আর কনে পক্ষ আটকে রাখবে, যেমনটা আমাদের দেশে গেট ধরা ওই টাইপ একটা নিয়ম হয়তো। যা হোক, বরপক্ষে সবাই দরজা ধাক্কা দিয়ে খুলতে সমর্থ হয়। তবে বর ছিটকে বানহুয়ার সামনে এসে পড়ে যায়। আর বানহুয়া অবাক হয়ে খেয়াল করে এটা তো জাই কিলিন না, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। এটা অন্য কেউ, তবে বানহুয়া তাকে ঠিকভাবে দেখতে পারে না। ওই ছেলেটা খুব এক্সাইটমেন্ট নিয়ে বলছিল আমার হুয়া। এরপরেই দেখা যায় জাই কিলিন নামে ওই ছেলেটি বানহুয়াকে চিৎকার করে বলছিল আমি কখনোই তোমাকে বিয়ে করব না। আর এরপরেই দেখা যায় এটা ছিল বানহুয়ার স্বপ্ন। মানে এতক্ষণ ধরে যা ঘটছিল সবকিছু। বানহুয়া অবাক হয়ে চিন্তা করে সে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখে। এরপর আমরা বানহেংকে দেখতে পাই যে মিষ্টি খাচ্ছিল। তখনই একটা তীর এসে তার মিষ্টিটাকে নিয়ে দরজার সাথে আটকে দেয়। তীরের সাথে ছিল একটা চিঠি, যাতে লেখা ছিল জাইকেলিন বানহুয়াকে বিয়ে করতে চায় না। সে বানহুয়ার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছে। এখান থেকে সিন কাট হয়। দেখা যায় বানহুয়া একটা ঘোড়া নিয়ে মার্কেটের মধ্যে দিয়ে ছুটছে। সবাই বানহুয়ার ঘোড়া দেখে যেদিকে যে পারছে দৌড়ে সরে যাচ্ছে। তবে বানহুয়া তার নিজের গতিতে ছুটে চলেছে। এই সিনের মাধ্যমে বোঝা যায় যে রাজ্যের সবাই বানহুয়াকে বেশ ভয় পায়। যা হোক, মার্কেটের মধ্যে গিয়ে বানহুয়া খেয়াল করে এমন একটা জায়গায় সে একটু আগে স্বপ্ন দেখেছে। হঠাৎই বানহুয়ার চোখে পড়ে জাইকেলিনকে, যে ইয়ান নামে একটা মেয়ের সাথে ছিল। জাইকেলিন বানহুয়াকে দেখে দৌড়ে পালাতে শুরু করে। বানহুয়া তখন শর্টকাট নিয়ে একটা ব্রিজের উপর গিয়ে জাইকেলিনকে ধরে ফেলে। তবে সেই সময় ওই ব্রিজের নিচ দিয়ে রং জিয়া যাচ্ছিল, যে আমাদের ড্রামার মেইল লিড। রং জিয়া তার বডিগার্ড দুজিনকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। দুজিন তখন বলে এটা বান ফ্যামিলির বড় মেয়ে বানহুয়া। সে আবারও এক ছেলেকে পেটাচ্ছে, হয়তো আবারও তার বিয়ে ভেঙে গিয়েছে। আমরা জানতে পারি এটা বানহুয়া 2 নম্বর বিয়ে ভাঙলো। যা হোক, বানহুয়া যেমনটা স্বপ্নে দেখেছিল। জাইকেলিন বানহুয়াকে বলে আমি তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করব না, সারা জীবন একা থাকতে হলেও না। এটা বলতে বলতে জাইকেলিন বানহুয়ার দিকে তলোয়ার ধরছিল। তবে বানহুয়া যখন এগিয়ে আসে জাইকেলিন তো ভয়ে পিছিয়ে যায়। বানহুয়া একটা চাবুক জাইকেলিনের পায়ে পেঁচিয়ে তার তলোয়ারটা ফেলে দেয়। আর তারপর বলে তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে আমাকে বিয়ে করতে বলার জন্য এসেছি? আমি এসেছি এখানে তোমাকে মারতে। তখনই ইয়ান নামে ওই মেয়েটা বানহুয়ার সামনে বসে পড়ে রিকোয়েস্ট করে যাতে জাইকেলিনকে না মারে। জাইকেলিন ইয়ানকে ভালোবাসে, এই কারণেই সে বানহুয়ার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। বানহুয়া তখন বলে জাই ফ্যামিলির কোনো যোগ্যতা নেই আমাদের ফ্যামিলির সাথে বিয়ে সম্পর্ক করার। সে তো মিস্টার জাই এসে আমার বাবাকে অনুরোধ করলো তাই রাজি হয়েছে, না হলে জাইকেলিনের তো আমার নখের যোগ্যতাও নেই।
ও আমাকে আবার রিজেক্ট করে। এটা শুনে জাইক্লিনের বেশ রাগ হয়। ও রেগে ঝাড়ি মেরে উঠলে বানহুয়া অনেকগুলো টাকা বের করে আরিয়ানের দিকে ছুড়ে দিয়ে বলে, টাকাগুলো তোমার কাছে রেখে দাও। জাইক্লিন একজন বেইমান, ও তোমাকেও ভালোবাসে না, কখনো স্বার্থে পড়লে তোমাকে ছেড়ে যেতেও চিন্তা করবে না। তবে এই টাকাগুলো তখন তোমার কাজে লাগবে। তবে নিচে নৌকা থেকে রংজিয়া এই সব কিছু দেখছিল, আর রংজিয়ার এই বিষয়টা বেশ ভালো লাগে। বানহুয়ার সাহস। বানহুয়া সেখান থেকে যখন চলে যাচ্ছিল, রংজিয়া নৌকার ঝাঁপ থেকে বের হয়ে আসে। আর বানহুয়া যখন রংজিয়াকে দেখে, ওর মনে হয় ও রংজিয়াকে চেনে। ও রংজিয়া নৌকার উপর দাঁড়ায়, আর তারপর রংজিয়ার একদম সামনে চলে আসে। এখানে দুইজন দুইজনের দিকে এক ধারে তাকিয়ে থাকে, মানে লাভ এট ফার্স্ট সাইট। দুইজনেরই দুইজনকে দেখে ভালো লেগে যায়। তবে দুজিন দ্রুত রংজিয়ার মুখের সামনে হাত দিয়ে বলে, ইয়ং মাস্টার, দ্রুত আপনার ফেস ঢেকে ফেলুন। বানহুয়া মানুষের চেহারা দেখে মানুষকে বিচার করে। সে যদি আপনার উপর ক্রাশ খেয়ে যায়, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এটা শুনে বানহুয়া ঝাড়ি মেরে বলে, হাস্যকর, আর সেখান থেকে চলে যায়। তবে রংজিয়া বলতে থাকে যে বানহুয়া খুবই ইন্টারেস্টিং। এরপরই দেখা যায় বানহুয়া রূপচর্চা করছিল। বানহুয়ার দুইজন মেড, একজন রকি আর একজন সফটি। মানে রকিটা হচ্ছে অনেক তেজি শক্তিশালী, আর সফটি হচ্ছে সফট সফট আর কি, শান্তশিষ্ট। বানহুয়া তাদেরকে বলে, আমার জন্য পোশাক আনো, আমি তৈরি হব। সফটি অবাক হয়ে বলে, আপনি এখন বের হবেন? ওরা তো ভাবছিল বানহুয়া কান্নাকাটি করে ঘর থেকে বের হবে না। বানহুয়া তখন বলে, প্রিন্সেস অ্যানলি আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেখানে যেতে চাই। ওরা তো অবাক হয়ে বলছিল, সেখানে তো আরো অনেক মেয়েরা আসবে, সবাই আপনাকে নিয়ে উল্টাপাল্টা গসিপ করবে, আপনার সেখানে না যাওয়াই ভালো। বানহুয়া তখন বলে, আমাকে নিয়ে কে কি গসিপ করবে সেটা ভেবে কি আমি ঘরের মধ্যে বসে থাকবো নাকি? বানহুয়া তৈরি হয়ে যায় আর বেরিয়ে পড়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে। সেখানে কিছু আর্টিস্টরা বসেছিল, যারা এইসব সুন্দর সুন্দর মেয়েদের ছবি আর্ট করছিল। তবে যখন বানহুয়া আসে, সবাই আগের কাগজ সরিয়ে রেখে বানহুয়ার বিভিন্ন জিনিস আর্ট করতে থাকে, যেমন বানহুয়ার ড্রেস, জুয়েলারি, বেল্ট সবকিছু। কারণ বানহুয়ার ফ্যাশন সেন্স এখানে পুরোই ফেমাস ছিল। তারা বলা বলি করছিল, এই ডিজাইনের এই জিনিস তৈরি করলে তাদের খুব বেশি সেল হবে। যা হোক, বানহুয়া যখন প্রিন্সেস অ্যানলির বাগানে আসে, সেখানে আরো অন্যান্য মেয়েদের সাথেও দেখা হয়। সেখানে জাইক্লিনের ছোট বোন ওয়ানও উপস্থিত ছিল, যে বানহুয়াকে দেখে বলছিল, তোমার তাহলে সাহস হয়েছে এখানে আসার? একটু লজ্জা শরমও নেই যে আমার ভাই তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, তাও তুমি এখানে চলে এসেছো? বানহুয়া তখন রেগে ওয়ানুর দিকে এগিয়ে যায়। ওয়ানু ভয় পেয়ে পিছনে সরে যায়। বানহুয়া বলে, জাই ফ্যামিলির সবাই অনেক ভীতু। তখনই ফেইজিয়ান নামে একটা মেয়ে এগিয়ে এসে বলে, জাইকেলিন যদি তোমার সাথে এঙ্গেজমেন্ট না ভাঙতো, ওয়ানু তোমার ননদ হতো, তোমরা একটা ফ্যামিলি হতে। কেন তুমি ওয়ানুকে এভাবে বুলি করছো? ফেইজিয়ান আর ওয়ানু দুই বান্ধবী ছিল। বানহুয়া তখন বলে, ও আমার ননদ হওয়ার যোগ্য না। এটা শুনে তো ওয়ানু রেগে যায়। তবে তখনই সেখানে প্রিন্সেস অ্যানলি বের হয়ে আসে। বানহুয়া প্রিন্সেস অ্যানলির সাথে কথা বলতে যায়। প্রিন্সেস অ্যানলি বানহুয়াকে অনেক ভালোভাবে ট্রিট করছিল, কারণ বানহুয়ার দাদি হচ্ছে প্রিন্সেস অ্যানলির ফুপু। বানহুয়ার দাদি রাজার বড় বোন আর কি। যা হোক, বানহুয়া তখন অনেক ভাব নিয়ে বলে, জাইকেলিন তো আমার যোগ্যই ছিল না, আমি তো এমন কাউকে বিয়ে করব যে শহরের সবচেয়ে বড় স্কলার, সে রংজিয়ার নাম বলে। বানহুয়া আসলে রংজিয়াকে চিনতো না, তাও বানিয়ে বানিয়ে বলছিল যে কিছুদিন আগেই আমার রংজিয়ার সাথে দেখা হয়েছে, আর আমার মনে হয়েছে সে আমাকে পছন্দ করে। এসব শুনে সেখানকার মেয়েরা তো হতভম্ব হয়ে যায়, কারণ রংজিয়াকে শহরের সব মেয়েরা পছন্দ করে, সে খুবই ভদ্র। তবে বানহুয়ার ভাগ্য খুবই খারাপ ছিল। তখনই সেখানে রংজিয়া চলে আসে। রংজিয়াকে রাজা পাঠিয়েছিল প্রিন্সেসকে কিছু ফুল দেওয়ার জন্য। রংজিয়া সবার সামনেই বলে দেয়, আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল? আমার তো মনে পড়ছে না। এটা শুনে সেখানকার মেয়েরা হাসতে থাকে। বানহুয়া রংজিয়ার সামনে গিয়ে বিভিন্নভাবে ওকে কনভিন্স করার চেষ্টা করে, মনে করিয়ে দিতে চেষ্টা করে যে তার সাথে রংজিয়ার আগেও দেখা হয়েছে। কিন্তু রংজিয়া একদমই অস্বীকার করে যে তার বানহুয়াকে মনে নেই। তখন তো বানহুয়ার অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। বানহুয়ার রেগে সেখান থেকে চলে যায়। এরপর রংজিয়া প্রিন্সেস অ্যানলিকে ফুলগুলো দিয়ে দেয়, আর সেখান থেকে বের হওয়ার জন্য অনুমতি নিয়ে নেয়। এদিকে বানহুয়া যখন বের হয়ে যাচ্ছিল, হঠাৎ ওর মনে হয় ও যদি এখন এইভাবে বের হয়ে যায়, তাহলে তো ওইসব মেয়েরা আরো বেশি হাসাহাসি করবে ওকে নিয়ে। ও কোনোভাবে নিজেকে হাসির পাত্রী বানাবে না। তবে বানহুয়া যখন ফিরে যাচ্ছিল, আবার ওর রংজিয়ার সাথে দেখা হয়ে যায়। বানহুয়া ইচ্ছা করে রংজিয়ার পথ আটকাচ্ছিল, মানে রংজিয়া যেদিকে যাচ্ছিল বানহুয়া সেদিকে যাচ্ছিল। আর তারপর ইচ্ছা করে ঝাড়ি মেরে বলে, একটু আগে আপনি আমাকে বুলি করলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করলাম আমার তালে তাল মেলানোর জন্য,
আপনি তাও করলেন না, এখন আবার আমার পথ আটকে দাঁড়াচ্ছেন। আপনি আবার নাকি শহরের সবচেয়ে বড় স্কলার। রংজিয়া তখন বলে, মিস, ছোটবেলা থেকে আমি শুধু বই পড়েছি তো। আপনি আমাকে কিসের ইশারা করেছেন আমি বুঝতে পারিনি। এটার জন্য আমি খুবই দুঃখিত। বানহুয়া খুবই রেগে রেগে কথা বলছিল, উল্টো দিকে রংজিয়া খুবই নম্রভাবে কথা বলছিল। এতে বানহুয়ার খুবই বিরক্ত লাগে। ও তখন সেখান থেকে অনুষ্ঠানের দিকে চলে যায়। এদিকে রংজিয়া নিজের প্যালেসে ফিরে আসে এবং ওর বাবা মায়ের মেমোরিয়ালে গ্রেটিং করে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই রংজিয়ার অনেক ছোটবেলাতেই ওর বাবা মা মারা গিয়েছিল। তবে কিভাবে মারা গিয়েছে, কারা ওর বাবা মাকে মেরেছে, এই রহস্য ও এখনো খুঁজে বেড়াচ্ছে। মানে রংজিয়াকে যতটা হাবাগোবা মনে হয়, ও আসলে অতটা হাবাগোবা না। ওর বাবা এই রাজ্যের জেনারেল ছিল, যাকে তার পুরো পরিবার সহ নৃশংসভাবে মেরে ফেলা হয়। তখন রাজা ওকে প্যালেসে নিয়ে আসে এবং প্রিন্সের সাথে একসাথে বড় করে। আর বর্তমানে রংজিয়া একজন মন্ত্রী ছিল। পরবর্তী সিনে দেখা যায় বানহুয়ার বাবা এবং ভাই জাইকেলিনের বাড়ির সামনে চলে আসে। ওরা কিছু লোকজন নিয়ে এসেছিল। জাইকেলিনের ফ্যামিলি ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়, কারণ ওরা তো জানেই ওরা এবার উত্তম মধ্যম খাবে। জাইকেলিনের বাড়ির দিকে বান হেং ডিম ছুটতে শুরু করে। জাইকেলিনের বাবার মাথায় একটা ডিম এসে পড়ে। সেও রাজসভার সম্মানিত মন্ত্রী ছিল। বান হেং আর তার লোকেরা সারা ঘর খুঁজেও জাইকেলিনকে খুঁজে পায় না। জাইকেলিনের বাবা জানায় যে জাইকেলিন বাড়িতে ফেরেনি। সে যদি বাড়িতে ফেরে, জাইকেলিনের বাবাই তাকে শাস্তি দিবে। এবার আর কি করবে, বানহেং তখন ওর বাবা আর সমস্ত লোকজন নিয়ে সেখান থেকে ফিরে আসে। তবে আসার সময় জাইকেলিনদের বাড়ির সাইনবোর্ডটা খুলে ফেলে দিয়ে আসে। এরপরেই আমাদের অন্যরকম একটা সিন দেখানো হয়। দেখা যাচ্ছিল বানহুয়ার পুরো ফ্যামিলির সমস্ত ধন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জাইকেলিনের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। আর বানহুয়ার বাবা এবং ভাইয়ের উপর দোষ পড়েছিল জাইকেলিনের চোখ অন্ধ হওয়ার। এই কারণে ওদের পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। বানহুয়া কোনোভাবে সেখান থেকে পালাচ্ছিল। জাইকেলিনের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে, সে ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছিল। আর এরপরে বোঝা যায় এই হযবরল দৃশ্যটা বানহুয়ার স্বপ্ন ছিল। এরপরেই বানহুয়া নাস্তার টেবিলে আসে এবং ওর পুরো পরিবারকে এই ঘটনা খুলে বলে। তবে সবাই বানহুয়ার স্বপ্ন নিয়ে হাসাহাসি করতে থাকে। সবাই বলতে থাকে বানহুয়া জাইকেলিনের রিজেকশনটা মেনে নিতে পারেনি, এই কারণেই সে সবসময় জাইকেলিনকে নিয়ে স্বপ্ন দেখছে। আর তাছাড়া রাজা তার বড় বোনকে অনেক বেশি সম্মান করে এবং ভালোবাসে। তার বড় বোনের ফ্যামিলিকে রাজা কখনোই গ্রেফতার করতে পারেই না। বানহুয়ার বাবা মা ভাই কেউই বানহুয়ার কথায় পাত্তা দেয় না, কেননা বানহুয়া বলছিল যে সে যা স্বপ্ন দেখে তা সত্যি হয়ে যায়। এর আগে সে স্বপ্ন দেখেছিল যে জাইকেলিন তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, আর সত্যি সেটা হয়েছিল। এবার জাইকেলিন অন্ধ হয়ে যাবে। ওরা তখন মজা নিয়ে বলতে থাকে জাইকেলিন যদি অন্ধ হয়ে যায় তাহলে তো ভালোই, ওর অন্ধ হয়ে যাওয়াই উচিত। বানহুয়া তখন রেগে সেখান থেকে বের হয়ে যায়, যেহেতু ওর কথা কেউ বিশ্বাস করছে না। এরপরেই আমাদের রাজসভার দৃশ্য দেখানো হয়, যেখানে জাইকেলিনের বাবা রাজার কাছে বিচার দিচ্ছিল বানহুয়ার বাবা এবং ভাই তাদের বাড়ির সাইনবোর্ড ভেঙে ফেলেছে, যেটা কিনা জাইকেলিনের বাবা নিজেই ভেঙে ফেলেছিল। আর এই দোষটা বানহুয়ার ফ্যামিলির উপর দিতে চাচ্ছিল। রাজা তখন জিজ্ঞাসা করে যে তারা তোমার বাড়ির সাইনবোর্ড কেন ভাঙলো। সে রংজিয়াকে জিজ্ঞাসা করে যে রংজিয়া এই ব্যাপারে কিছু জানে কিনা। রংজিয়া তখন এগিয়ে এসে পুরো ঘটনা খুলে বলে। বানহুয়ার সাথে জাইকেলিনের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, তবে জাইকেলিন অন্য একটা মেয়ের কারণে বানহুয়ার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, যে কারণে বানহুয়ার রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে। তাই তার ফ্যামিলির রাগ করাটা স্বাভাবিক। এমনিই তো এটা রাজার বড় বোনের ফ্যামিলি। তার উপর এই কথা শুনে সে তো ওয়ান ফ্যামিলিকে কোনো শাস্তি দেয় না, বরং জাইকেলিন যে পদে চাকরি করত সেই পদ থেকে ওকে বিতাড়িত করা হয়। মানে এবার জাইকেলিনের চাকরি চলে যায় আর কি। এবার আমাদের রংজিয়াকে দেখানো হয়, যার কাছে ওর স্পাইডার এসে খবর দিচ্ছিল যে জাইকেলিনকে শাস্তি দেওয়া হয়েছে। আর তারা অন্য একটা খবরও পেয়েছিল। বানহুয়ার দাদা ছিল জেনারেল বান, সেই রাজ্যকে অনেক বেশি সাহায্য করেছে। তবে রংজিয়ার স্পাইরা খবর এনেছে যে মিস্টার বানকে বিষ দেওয়া হয়েছিল। বিষ দেওয়ার কারণে সে অনেকদিন অসুস্থ হয়ে মারা গিয়েছে। তাই সবাই মনে করতো সে হয়তো ন্যাচারালি অসুস্থ হয়ে মারা গিয়েছে। এটা শুনে রংজিয়া একটু অবাক হয় এবং বলে খবর জোগাড় করতে থাকো, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি। এরপর আবার আমরা বানহুয়াকে দেখতে পাই, যে তার স্বপ্নের বিষয় নিয়ে ভাবছিল। ওদের পুরো ফ্যামিলিকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তাহলে ওর কি অবস্থা হবে। ওর সব ফ্যাশনেবল ড্রেস, জুয়েলারি সব তো অন্য মেয়েরা নিয়ে যাবে। বানহুয়া কল্পনা করতে থাকে যে ওয়ানু এবং ফেইজিয়ান তার গহনা এবং ড্রেস নিয়ে যাচ্ছে। এটা চিন্তা করেই বানহুয়া চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। বান হেং এবং বানহুয়ার মেয়েরা দৌড়ে সেখানে আসে। হেং বানহুয়াকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি সবকিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো।
চলো আমরা বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে তোমার ভালো লাগবে। সে একটা টি হাউসের কথা বলে যেখানকার চা খুবই ভালো। সে বানহুয়াকে অফার করে সেখানে গিয়ে চা খেতে। বানহুয়া তখন চা খেতে যেতে রাজি হয়ে যায়। তবে হেং গাড়িটা নিয়ে আসে রংজিয়ার প্যালেসের সামনে। বানহুয়া এটা দেখে হেংকে বলে, এখানে কেন নিয়ে আসলে? হেং তখন বলে, আমরা তো চা খেতে যাব, তবে বাবা রংজিয়াকে ধন্যবাদ দিতে বলেছে, তাই আমি তোমাকে নিয়ে এসেছি রংজিয়াকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ আজ কোর্টে সে আমাদের সাহায্য করেছে। এবার বানহুয়ার তো বাধ্য হয়ে রংজিয়ার প্যালেসের মধ্যে যেতে হয়। ওরা গিয়ে রংজিয়ার জন্য অপেক্ষা করছিল। রংজিয়া যখন উপর থেকে নেমে আসে, বানহুয়া তো রংজিয়াকে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়। মনে মনে চিন্তা করতে থাকে, যদিও ও অনেক বিরক্তিকর কিন্তু দেখতে সুন্দর। রংজিয়া জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করতে এসেছেন? হেং এগিয়ে এসে বলে, তাদের বাবা তাদেরকে পাঠিয়েছে রংজিয়াকে ধন্যবাদ দেওয়ার জন্য। সাথে হেং নিজে থেকে রংজিয়ার জন্য একটা গিফট নিয়ে এসেছে। রংজিয়া তখন বলে সে কোনো গিফট অ্যাকসেপ্ট করতে পারবে না, ধন্যবাদ দিয়েছে এটাই তার কাছে অনেক কিছু। তবে হেং যখন গিফটটা দেখায়, রংজিয়া তো অবাক হয়ে যায়, কারণ সেটার মধ্যে ছিল 2টা পোকা। এগুলোকে ক্রিকেট বলা হয় আর কি। এগুলো ছিল হেং এর পোষা পোকা। হেং সবসময় এই পোকাগুলো নিয়ে খেলতো। সেখানে হেং নিজের মতো করে একটা গল্প বলতে থাকে, সহজ সরল প্রিন্স এবং একটা রাগী প্রিন্সেসের গল্প, কিভাবে তাদের ভালোবাসা হলো ঝগড়ার মাধ্যমে সেগুলো। বানহুয়া হেংকে বলে, এরকম বিরক্তিকর গল্প তুমি বন্ধ করো। তবে রংজিয়ার গল্পটা খুবই ভালো লাগে, কারণ হেং ওই পোকাগুলোকে উদাহরণ দিয়ে গল্পটা বলছিল এবং পোকাগুলোর মধ্যে ফাইট লাগাচ্ছিল। হেং এর গল্প শেষে দেখা যায় ওই ক্রিকেটগুলো একে অপরের সাথে ঝামেলা করছিল না, কেউ কারো দিকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল না। তখন রংজিয়া বলে, এটাই তো ঠিক আছে, অ্যাভয়েড করে যাও ভালো, একে অপরকে আঘাত করার চেয়ে। আর অন্যদিকে বানহুয়া বলছিল যে ছেলে পোকাটার মেয়ে পোকার কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা নিয়ে বানহুয়া এবং রংজিয়ার মধ্যে বাজি লেগে যায়। রংজিয়া বলে, যে হেরে যাবে সে মাফ চাইবে, মানে ছেলে আর মেয়ে পোকার হয়ে ওরা দুজন যুদ্ধ করবে আর কি। ওরা একটা কাঠের মতো কিছু দিয়ে ওই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করছিল। এরপর আর কি বানহুয়া এবং রংজিয়া দুইজনে ফাইট শুরু করে। প্রথমে রংজিয়ার হয়ে হেং ফাইট করছিল, কারণ রংজিয়া এটাকে নিয়ন্ত্রণই করতে পারছিল না। এদিকে দুইজন গার্ড বাইরে থেকে শুনতে পায় যে ভিতর থেকে একে মার ওকে মার এরকম করে আওয়াজ আসছিল, মানে ওরা তো ভিতরে খেলছিল আর কি। সৈন্যগুলো অবাক হয়ে চিন্তা করে ভিতরে কি হচ্ছে। ওরা যখন দরজা খোলে দেখতে পায় যে রংজিয়া এবং বানহুয়া দুইজনে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে ওই পোকাগুলো নিয়ে খেলছে। সৈন্যদের দেখে তো ওরা লাফিয়ে টেবিল থেকে নেমে যায়, খুবই লজ্জা পেয়ে যায় দুইজনে। তবে দেখা যায় যে বানহুয়া মানে মেয়ে পোকাটা হেরে গিয়েছে, তাই বানহুয়ার রংজিয়ার কাছে ক্ষমা চাইতে হয়। বানহুয়া মাফ তো চেয়ে নেয়, তবে তার প্রচন্ড রাগ হয়ে যায় আর সেখান থেকে ডিরেক্ট ও নিজের বাড়ি ফিরে আসে। রাগে গজগজ করতে করতে বিছানায় শুয়ে পড়ে আর কখন যেন ও ঘুমিয়েও যায়। বানহুয়া স্বপ্নে দেখে যে ওর কাপড়ের দোকানে রংজিয়ার সাথে দেখা হয়েছে। বানহুয়া ঘুম ভেঙে চিন্তা করতে থাকে, ওর বাবা মা তো ওকে বিশ্বাস করে না, এবার ওর মাকে নিয়ে কাপড়ের দোকানে যাবে। সেখানে যদি রংজিয়ার সাথে ওর দেখা হয়, তাহলেই তো বুঝতে পারবে যে বানহুয়া যা স্বপ্ন দেখছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে। যা হোক, যেই ভাবা সেই কাজ। বানহুয়া ওর মাকে নিয়ে চলে যায় কাপড়ের দোকানে। ওর মা অনেক বেছে খুঁটে চয়েস করে ওর জন্য কাপড় অর্ডার করে দেয়। তবে অনেকক্ষণ পরেও রংজিয়া সেখানে আসে না। বানহুয়ার মা তখন বলে, রংজিয়া একজন মন্ত্রী, সে নিজে কাপড়ের দোকানে কাপড় কিনতে আসবে, এসব উদ্ভট চিন্তা ভাবনা তোমার কোথা থেকে আসে? তুমি এখানে ওয়েট করতে থাকো, আমি আমার কাজে গেলাম। এটা বলে বানহুয়ার মা সেখান থেকে বের হয়ে যায়। তবে বানহুয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। ও চিন্তা করছিল তাহলে কি ও স্বপ্ন আদৌ সত্যি হয় না, মানে ও ভবিষ্যতে কি ঘটবে এটা দেখতে পায় না। এগুলো ভাবতে ভাবতে বানহুয়া যখন যাচ্ছিল, কাপড়ের দোকানের সামনে টাঙিয়ে রাখা একটা কাপড় বাতাসে উড়ে যেতে থাকে। বানহুয়ার এটা দেখে মনে পড়ে যায় যে ও এমনই একটা দৃশ্য স্বপ্নে দেখেছিল। কাপড়টা দ্রুত বানহুয়া ধরে ফেলে আর তখনই দেখা যায় ওই কাপড়টার অন্য প্রান্ত ধরেছিল রংজিয়া। আর এই দৃশ্যটাই বানহুয়া স্বপ্নে দেখেছিল। এই কারণে ওর মনে হয়েছিল যে রংজিয়া কাপড় কিনতে এসেছে। বানহুয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি কাপড় কিনতে এসেছেন? রংজিয়া তখন বলে, না, আমি তো লাইব্রেরিতে যাচ্ছিলাম। বানহুয়া তখন বলে, যাই হোক, আপনি এখানে দাঁড়ান, আমি আমার মাকে ডেকে নিয়ে আসছি। এটা বলে ও দৌড়ে সেখান থেকে চলে যায়। দুজিন তখন বলে, বানহুয়া তার মাকে কেন ডাকতে গেল? যা হোক, ও একটা বিপদ, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। রংজিয়াও তখন দুজিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বানহুয়া সারা মার্কেটে ওর মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ও ওদের বাড়ির গাড়ি দেখতে পায়,
যার মধ্যে বানহুয়ার বাবা এবং ভাই উপস্থিত ছিল। বানহুয়া সেখানে গিয়ে ওর স্বপ্নের ব্যাপারটা এবং রংজির সাথে দেখা হওয়ার ব্যাপারটা খুলে বলে। এইবার বানহুয়ার বাবা আর ভাই ছিল প্রচন্ড গোবেচারা টাইপ, মানে অনেক বোকাশোকা। বানহুয়া সেখান থেকে বেরিয়ে যায় তার মাকে খুঁজতে। তবে বানহুয়ার বাবা আর ভাই চিন্তা করতে থাকে তাহলে তো বানহুয়ার স্বপ্ন অনুযায়ী জাইকেলিন অন্ধ হয়ে যাবে। ওরা এবার চিন্তা করে যে ওরা দেখতে যাবে চুপি চুপি যে জাইকেলিন অন্ধ হয়ে গিয়েছে কিনা। তবে কিভাবে দেখবে, জাই ফ্যামিলির সাথে তো ওদের শত্রুতা। ওরা তখন জাই ফ্যামিলির বাড়ির দেয়াল টপকে চালের উপর থেকে দেখতে থাকে জাইকেলিনকে। ওর সাথে অন্য একটা মেয়েও দাঁড়িয়েছিল। বানহুয়ার বাবা হেংকে বলছিল জাইকেলিন গোপনে কার সাথে যেন দেখা করছে, সে জাইকেলিনকে গিফট দিচ্ছে। মেয়েটা যেহেতু পেছন ঘুরে দাঁড়িয়েছিল ওরা তাই মেয়েটাকে চিনতে পারে না। মেয়েটা জাইকেলিনকে একটা বই গিফট করে আর সেখান থেকে হেঁটে চলে যায়। তবে চালের কারণে বানহুয়ার বাবা ভাই দেখতে পায় না যে এই মেয়েটা কে ছিল। আর একটু পরে ঘটে তুমুল একটা দুর্ঘটনা। জাইকেলিনের পা টবে বেঁধে উল্টে পড়ে যায়। সামনেই ছিল একটা বাঁশের কঞ্চি, যেটা জাইকেলিনের চোখের মধ্যে ঢুকে যায়। তবে এই ঘটনা দেখে বানহুয়ার বাবা আর ভাই প্রচন্ড ভয় পেয়ে যায় আর ওরা দ্রুত চালের উপর থেকে চলে যেতে চায়। তবে হেং পা পিছলে উল্টে দেয়ালের ওই পাশে পড়ার পরিবর্তে ঘরের উঠোনের দিকে পড়ে যায়, মানে জাই ফ্যামিলির প্যালেসের মধ্যে। তখনই জাই ফ্যামিলির গার্ডরা দৌড়ে এসে হেংকে ধরে ফেলে। এখানেই সিন কাট হয়। দেখা যায় বানহুয়ার মা বানহুয়ার বাবাকে বেঁধে রেখে শাস্তি দিচ্ছিল। বানহুয়ার বাবা বারবার মাফ চাচ্ছিল আর বলছিল তার হেংকে নিয়ে সেখানে যাওয়া উচিত হয়নি, হেংকে বাঁচিয়ে আনা উচিত ছিল, তবে সে ভয় পেয়ে পালিয়ে এসেছে। বানহুয়ার মা তখন বলে তুমি যেহেতু আমার ছেলেকে এত বড় বিপদের মধ্যে ফেলেছো, থাকো এখানে নীল ডাউন হয়ে। বেচারা বানহুয়ার বাবা। অন্যদিকে রংজিয়া খুব টেনশনে পড়ে গিয়েছিল, কারণ মিনিস্টার যাই তো কখনোই এই বিষয়টা এইভাবে ছেড়ে দিবে না। তার ছেলের চোখে কিভাবে আঘাত লেগেছে সেটা দেখার বিষয় না। যেহেতু সে হেংকে তাদের প্যালেসের মধ্যে থেকে ধরতে পেরেছে, অবশ্যই এই দায় সে হেংয়ের উপরে চাপাবে। আর দেখা যায় সত্যি সত্যি পরদিন কোর্টে মিনিস্টার যাই তার ছেলের চোখে আঘাত পাওয়ার ঘটনাটি পুরোটাই হেংয়ের উপর চাপিয়ে দেয়। জানায় যে বানহুয়ার সাথে বিয়ে ভাঙার কারণে আগে তো একবার ওদের বাড়ি ভাঙচুর করে গিয়েছে, আর এবার হেং জাইকেলিনকে এত পরিমাণ পিটিয়েছে যে জাইকেলিনের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, আর সে রাজার কাছে বিচার চায়। এদিকে বানহুয়ার দাদি বানহুয়াদের বাড়িতে ফিরে আসে, যেহেতু হেং অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছে আর সেই তো একমাত্র সাহায্য করতে পারবে। বানহুয়ার দাদি বানহুয়াকে বলে দুইটা মানুষ তাদেরকে সাহায্য করতে পারে, একটা হচ্ছে মিনিস্টার রংজিয়া এবং অন্যটা অফিসার শিজিন। অফিসার শিজিন হচ্ছে সেই অফিসার যার উপর এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়েছিল। আর অন্যদিকে মিনিস্টার রংজিয়া, যার কথা রাজা চোখ বন্ধ করে শোনে, আর সেও রাজাকে সমস্ত সত্যি সত্যি ইনফরমেশন দেয়। এবার অফিসার শিজিন কি করবে সেটা তো পরের বিষয়, তবে মিনিস্টার রংজিয়াকে পটাতে পারলে হেংকে বাঁচানো যাবে। এবার বানহার উপর দায়িত্ব পড়ে মিনিস্টার রংজিয়াকে মানানোর তাদেরকে সাহায্য করার জন্য। প্রথমে তো বানহা রাজি হতে চাচ্ছিল না, তবে হেংয়ের কথা চিন্তা করে ও রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় বানহুয়া জেলে হেংয়ের সাথে দেখা করতে গিয়েছে। তবে ও গিয়ে দেখতে পায় হেংকে তো সেখানে পুরো জামাই আদরে রাখা হয়েছে। হেং সেখানে বসে পার্টি করছিল। বানহুয়া হেংয়ের কাছে এসে বলে তোমাকে শাস্তি দেওয়ার জন্য জেলে রাখা হয়েছে নাকি পার্টি করার জন্য, এত খাবার তুমি কোথায় পেলে? হেং তখন বলে এখানকার অফিসাররা খুবই ভালো, তাকে খুব ভালোভাবে ট্রিট করছে। হেং বানহুয়ার কাছে তার ক্রিকেটটা আনতে বলেছিল, ওই যে পোকাগুলো হেং পালতো আর কি। আর বানহুয়া সেই পোকাগুলো নিয়ে এসেছিল, কারণ এইগুলো ছাড়া হেংয়ের সময় কাটে না। তখনই সেখানে অফিসার শিজিন চলে আসে, আর অফিসার শিজিনকে দেখে হেং দ্রুত খাবারগুলো লুকিয়ে রাখতে বলে এবং পোকাটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে নেয়। শিজিন যখনই জেলের ভিতরে এসে দাঁড়ায়, হেংয়ের ওই পোকাটা শিজিনের গায়ের ওপর গিয়ে পড়ে। বানহুয়া দৌড়ে গিয়ে ওই পোকাটা ধরে ফেলে। তবে বানহুয়া যে দৌড়ে গিয়ে শিজিনের গা থেকে ওই পোকাটা ধরে ফেলেছে, এতে শিজিনের হার্টবিট বেড়ে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে বানহুয়া এবং শিজিন অনেক আগে থেকেই পরিচিত, তবে বহু বছর ওদের দেখা হয়নি। শিজিন বানহুয়াকে বলে বাইরে গিয়ে অপেক্ষা করতে, সে হেংয়ের সাথে কথা বলতে এসেছে। বানহুয়া তখন বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে আর চিন্তা করতে থাকে এখান থেকেও তার শিজিনের সাথে কথা বলে যেতে হবে, যাতে করে শিজিন হেংকে সাহায্য করে। শিজিন যখন বাইরে আসে, বানহুয়া শিজিনকে বলে আমার ভাই নিরপরাধ, তুমি দয়া করে ওকে সাহায্য করো। শিজিন তখন বলে আমি তো ইনভেস্টিগেশন করছি, যদি হেং কিছু না করে হেংয়ের কিছুই হবে না।
বানহোয়া দেখতে পায় ওই ক্রিকেটটা পড়ার কারণে শিজিনের কোটটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। বানহোয়া তখন শিজিনের কোটটা ঠিক করে দেয়। আবারও শিজিনের হার্টবিট বেড়ে যায়। বানহোয়া শিজিনের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলে শিজিন মুচকে হাসে। বোঝা যায় বানহোয়াকে ওর ভালো লেগে গিয়েছে। এরপরে দেখা যায় দু জিন রংজির কাছে একটা বই নিয়ে এসেছে, যেটা জাইকেলিন অ্যাক্সিডেন্টের আগে পড়ছিল। সেখানে দুইটা কবিতার লাইন খুব সুন্দর করে মার্ক করে দেয়া। রংজিয়া চিন্তা করতে থাকে এই কবিতার লাইন দুইটার মানে কি। আর এরপরেই রংজিয়া এই কবিতার লাইনগুলোর রহস্য বের করার জন্য একটা পোয়েট্রি গ্যাদারিং এর আয়োজন করে। সেখানে সে শহরের কিছু মেয়েদের নিয়ে কবিতা তৈরির প্রতিযোগিতা করছিল। রংজিয়া শুরুতেই ইচ্ছা করে জাইকেলিনের বইয়ে যে কবিতার 2 লাইন ছিল সেখান থেকে 1 লাইন বলে। তখনই ফেইজিয়ান আর 1 লাইন বলে ওঠে। রংজিয়া হাসি মুখে বলে, বাহ, আপনি তো কবিতা তৈরিতে অনেক দক্ষ। সেখানে ফেইজিয়ানের আরেকটা বান্ধবী ছিল, সে তখন বলে, আমাদের ফেইজিয়ান অনেক গুণী, যে ফেইজিয়ানকে বিয়ে করতে পারবে সে অনেক লাকি। ও তো বানহোয়ার না, যার সাথে কথা বললেই মানুষ অভিশপ্ত হয়ে যায়। এগুলো আবার বানহোয়া দূর থেকে দেখছিল। এই কথাটা শুনে তো বানহোয়ার প্রচন্ড রাগ হয়ে যায়। আরো ডিরেক্ট সামনে এসে বলে, তুমি কি আমার ব্যাপারে কিছু বলছিলে? রংজি অবাক হয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো এখানে একটা পোয়েট্রি গ্যাদারিং করছি, তবে আমার মনে হয় না যে আপনি কবিতা তৈরি করতে জানেন। বানহুয়া তখন বলে সে রংজিয়ার সাথে দেখা করতে এসেছে। রংজিয়ার সাথে তার জরুরি কিছু কথা আছে। রংজিয়া যেন একটু অন্যদিকে যায়। রংজিয়া তখন বলে সে ব্যস্ত, সে এখন অন্যদিকে যেতে পারবে না। তবে বানহুয়া তখন অনেক ঢং করে কথা বলতে থাকে, খুব মিনমিন করে বলতে থাকে, প্লিজ একটু ওই সাইডে চলুন। তবে রংজিয়া অবাক হয়ে চিন্তা করছিল যে হঠাৎ করে বানহুয়ার সুর কেন চেঞ্জ হয়ে গেল। বানহুয়া সবসময় ছেলেদের মতো কড়া গলায় কথা বলতো আর কি। এবার বানহুয়া রংজিয়ার কানের কাছে গিয়ে বলে, আপনি যদি ওইদিকে না যান তাহলে আমি এভাবেই ঢং করে কথা বলতে থাকবো। বেচারা রংজিয়া বাধ্য হয়ে বানহুয়ার সাথে কথা বলার জন্য একটু সাইডে যায়। জিজ্ঞাসা করে বানহুয়া কেন এখানে এসেছে। বানহুয়া তখন বলে তার রংজিয়ার থেকে সাহায্য প্রয়োজন, তার ভাইকে বাঁচানোর জন্য। রংজিয়া তখন বলে, আমি এখন ব্যস্ত আছি, এই ব্যাপারে আপনার সাথে পরে কথা হবে। এটা বলে রংজিয়া সেখান থেকে চলে যায়। বানহুয়া তখন মনে মনে চিন্তা করে, রংজিয়া থেকে ইয়েস অথবা নো উত্তর শুনে এরপর সে বাড়ি যাবে। এর আগে সে কোনোভাবেই বাড়ি ফিরবে না। আর যেই ভাবা সেই কাজ, ও শুধু রংজিয়াকে সব জায়গায় ফলো করতে থাকে। রংজিয়া ওই কবিতার বইয়ের খোঁজ নিতে লাইব্রেরিতে যায়। আর গিয়ে জানতে পারে এই বইয়ের একটাই কপি ছিল লাইব্রেরিতে, যেটা ফেইজিয়ান কিনে নিয়ে গিয়েছে। তার মানে জাইকেলিনের সাথে যে মেয়েটা দেখা করে ওকে বইটা গিফট করেছিল সেটা ফেইজিয়ান। ওকে যতটা ইনোসেন্ট দেখতে লাগে ততটা ইনোসেন্টও ছিল না আর কি। এরপর রংজিয়া আরেকটা লাইব্রেরিতে যায় এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করতে থাকে। তবে পুরোটা সময় বানহুয়া ওকে ফলো করতে থাকে। রংজিয়া বলছিল, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আমার কাজ করছি। তবে বানহুয়া ওর থেকে ইয়েস অথবা নো জানতেই যাচ্ছিল, ওর ভাইকে সাহায্য করবে কিনা এটা। আর রংজিয়াও ভালো শয়তান ছিল, ও কোনো উত্তরই দিচ্ছিল না। বানহুয়া রংজিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে অনেক মেকআপ প্রোডাক্ট এনে সাজগোজ করে। আর তারপর রংজিয়ার সামনে গিয়ে বলে, এবার দেখি তুমি আমার দিকে তাকাও নাকি বইয়ের দিকে। তবে রংজিয়া তখনও বইয়ের দিকেই তাকিয়েছিল। বানহুয়া তখন রংজিয়াকে ডেকে তার দিকে তাকাতে বলে। রংজিয়া বানহুয়ার দিকে তাকায় আর বলে, ম্যাম, আপনি একটু বেশি মেকআপ করে ফেলেছেন, আপনার মেকআপটা বোঝা যাচ্ছে। বানহুয়া এটা শুনে হতাশ হয়ে যায়, বেচারি। রংজিয়ার জন্য অপেক্ষা করতে করতে বানহুয়া লাইব্রেরিতে ঘুমিয়ে পড়ে। রংজিয়া তখন একটা বই এনে বানহুয়ার মুখের সামনে দিয়ে দেয়, কারণ ওর মুখে রোদ পড়ছিল। একটু পরে বানহুয়ার ঘুম ভেঙে যায়। আরো হকচকিয়ে উঠে চিন্তা করে রংজিয়া কি চলে গিয়েছে। তবে দেখতে পায় রংজিয়া তখনও লাইব্রেরিতে ছিল। রংজিয়া বানহুয়াকে বলে, আমার কাজ শেষ, আমি এবার বের হব। তবে বানহুয়া এবার প্রচন্ড রেগে যায় আর রংজিয়াকে ঝাড়ি মেরে বলে, আমার জন্য রেপুটেশন কিছুই না, কিন্তু তোমার মতো ভদ্র ছেলের জন্য রেপুটেশন অনেক কিছু। সে রংজিয়াকে একদম লাইব্রেরির একটা কর্নারে নিয়ে যায়, রংজিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য আর কি। রংজিয়া তখন বলে, মিস, আমাকে যেতে দিন, আমি আমার কাজ করব, আর আমি অবশ্যই আপনাকে একটা উত্তর দিব। রংজিয়া যখন সেখান থেকে জোর করে চলে যাচ্ছিল, বানহুয়া পেছন থেকে রংজিয়াকে আটকাতে যায়। আরও একটা টেবিলে পা লেগে সেখানে পড়ে যাচ্ছিল। রংজিয়া বানহুয়াকে ধরে ফেলে, আর দুজনের তো সেই একটা লুক হয়ে যায়। রংজিয়া আবারও সেম কথা বলে যে আমি আপনাকে একটা উত্তর দিব। এটা বলে সেখান থেকে চলে যায়। বানহুয়া তখন মনে মনে চিন্তা করে রংজিয়াকে দিয়ে কিছুই হবে না, এখন তার নিজেকেই কিছু না কিছু করতে হবে।
আর এটা ভেবে বানহোয়া রাতের বেলা চলে আসে জাইকেলিনের বাড়িতে। সে একটা কালো পোশাক পরে জাইকেলিনের বারান্দা দিয়ে হাঁটছিল। তখনই রং জিয়া বানহোয়াকে বলে, আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? বানহোয়া তখন বলে, আপনিও তো এত রাতে এখানেই আছেন তাই না? রং জিয়া মুচকি হেসে বলে, যাই করবেন অতিরিক্ত কঠিন হওয়ার প্রয়োজন নেই। বানহোয়া আর কোনো কথা না বলে চলে যায়। সে ডিরেক্ট জাইকেলিনের ঘরে যায় এবং জাইকেলিনের গলায় ছুরি ধরে বলে, আমার ভাই কিছুই করেনি এটা আমি খুব ভালো করেই জানি। হেং আর যা কিছুই করুক কখনো মিথ্যা কথা বলে না। আমি তোমাকে ওয়ার্নিং দিতে এসেছি, তুমিও কোর্টে শুধুমাত্র সত্যি কথাই বলো। জাইকেলিন তখন বলে, আমি সত্য বলে কি আমার চোখ এখন ভালো হয়ে যাবে? আমি তো আমার চোখ হারিয়ে ফেলেছি। বানহোয়া বলে, তোমার উচিত শিক্ষা হয়েছে। আর এরপর একটা চিঠি দিয়ে বলে, রংজিয়া তোমাকে এই চিঠি দিয়েছে। এটা বলে বানহোয়া সেখান থেকে চলে যায়। বানহোয়া যাওয়ার পর জাইকেলিন ওই চিঠিটা খুলে দেখে রংজিয়া তাকে আলাদা একটা জায়গায় দেখা করার জন্য ডেকেছে। এরপর পরদিন কোর্টের দৃশ্য দেখানো হয়। জাইকেলিনের যেহেতু জ্ঞান ফিরেছিল আর মোটামুটি সুস্থ ছিল, জাইকেলিনকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কি ঘটেছিল এটা বলার জন্য। তবে জাইকেলিন বলে ওর কিছুই মনে নেই, যেটা শুনে জাইকেলিনের বাবা তো আকাশ থেকে পড়ে। তখন তো জাইকেলিনের বাবা অনেক রেগে জাইকেলিনকে 2-4টা থাপড় লাগিয়ে দেয় আর বলে, তুমি কি বলছো ভেবেচিন্তে বলো। তবে জাইকেলিন কোনোভাবে মুখ খুলছিল না। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই রংজিয়া যে জাইকেলিনের সাথে দেখা করার জন্য তাকে চিরকুট পাঠিয়েছিল, এরপরে রংজিয়া এবং জাইকেলিন দেখা করে। রংজিয়া জাইকেলিনকে জানিয়ে দেয় যে জাইকেলিন এবং ফেইজিয়ান যে গোপনে দেখা করেছিল এটা রংজিয়া জানতে পেরেছে। আর এই বিষয়টা যদি সবাই জানতে পারে তাহলে ফেইজিয়ানের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। জাইকেলিন তখন বলে, আপনি ডিরেক্ট বলুন এখানে কি করতে এসেছেন? রংজিয়া তখন বলে, আমি ফেইজিয়ানের রেপুটেশনের সাথে সত্যিটাকে এক্সচেঞ্জ করতে চাই। মানে জাইকেলিন যদি সত্যি কথা বলে তাহলে রংজিয়া কাউকে জানাবে না যে ফেইজিয়ান আর জাইকেলিন গোপনে দেখা করেছিল। এবার জাইকেলিন তো পুরোই ফেঁসে যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে এবং বহু চিন্তা ভাবনার পর জাইকেলিন সিদ্ধান্ত নেয় সে সত্যি কথা বলবে এবং সত্যিটা খুলে বলে যে সে অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছিল আর সামনেই বাঁশের কঞ্চি থাকায় তাতে চোখে খোঁচা লেগে চোখের এই অবস্থা হয়েছে। জাইকেলিনের বাবা তো ওকে পেছন থেকে মারছিল আর বলছিল, তুমি এটা কি বললে? সেখানে বানহোয়া দাদিও উপস্থিত ছিল, যেহেতু তার নাতির এত বড় একটা বিচারের বিষয়। এবার রাজা বানহোয়ার দাদিকে বলে, জাইকেলিন তো মিথ্যা বলে ফেলেছে, কিন্তু জাইকেলিনের বাবা আমার অনেক পুরনো মন্ত্রী, সে আমাকে অনেক দিন ধরে লয়াল ভাবে সার্ভ করে যাচ্ছে, তাই আমি তার মৃত্যুদণ্ড দিতে চাই না, শুধুমাত্র 20টা চাবুকের বাড়ি দিতে চাই। বানহোয়ার দাদি তখন বলে, তুমি ভালো চিন্তাই করেছো, মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন নেই, তাকে হালকা কিছু শাস্তি দাও। তখন জাইকেলিনকে শাস্তি হিসেবে 20টা চাবুকের বাড়ি দেওয়া হয় আর হেংকে নির্দোষ ঘোষণা করা হয়। কোর্ট থেকে যখন সবাই বের হয়ে আসছিল, শিজিন রংজিয়াকে ধন্যবাদ জানায়। রংজিয়া তখন বলে, আপনি কোর্টে একটা কথাও বলেননি, কারণ আপনিও জানতেন যে আপনার বোন জাইকেলিনের সাথে প্রাইভেটলি দেখা করেছে। শিজিন মাথা নিচু করে বলে, বোনের রেপুটেশন বাঁচানোর জন্যই সে কোর্টে কোনো কথা বলেনি। তবে রংজিয়াকে ধন্যবাদ যে রংজিয়া সত্য উদ্ঘাটন করেছে। রংজিয়া তখন মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় হেং যেহেতু সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে, তাই ওরা পুরো পরিবার প্রার্থনা করছিল। তবে প্রার্থনার সময় বানহোয়া যখন চোখ বন্ধ করে হঠাৎই ওর অদ্ভুত কিছু ভিশন আসে। ও দেখতে পায় রাজা পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন একজন রাজা হয়েছে যে বেশ অত্যাচারী। জাইকেলিন বানহোয়াদের বাড়ি দখল করে নিচ্ছে। এইটাই অদ্ভুত ভিশন দেখে বানহোয়া চোখ খোলে আর নিজেও অবাক হতে থাকে যে এগুলো সে কি দেখছে। রাতের বেলা খাবার টেবিলে বানহোয়া তার স্বপ্নের বিষয়টি সবাইকে বলে। তবে এবার বানহোয়ার বাবা মা বানহোয়ার স্বপ্নের বিষয়টি আমলে নিচ্ছিল, কারণ বানহোয়া যে বলেছিল যে জাইকেলিন অন্ধ হয়ে যাবে সেটা তো ঠিকই হয়েছে। জাইকেলিনের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওরা এবার বিশ্বাস করে নেয় যে বানহোয়া যা স্বপ্নে দেখে সেটাই ঘটে যায়। মোট কথা বানহোয়া ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পায়। এবার বানহোয়ার মা সিদ্ধান্ত নেয়, যেহেতু রাজা পরিবর্তন হয়ে যাবে আর বানহোয়া দেখতে পায়নি যে কে রাজা হবে, তাই ওদেরকে সাবধানে থাকতে হবে। বর্তমান রাজা বানহোয়ার দাদির কারণে তাদের ফ্যামিলিকে অনেক পছন্দ করে, তবে রাজা পরিবর্তন হলে তো তাদের বিপদ হতেও পারে। এই কারণে ওরা পরবর্তী বিপদের কথা চিন্তা করে কিছু সেভিংস গোপন কোথাও লুকিয়ে রাখবে, যেটা ওদের পরিবারের সবাই জানবে যে কোথায় লুকানো আছে এবং কোনো বিপদে পড়লে সেখান থেকে নিয়ে খরচ করবে। দ্বিতীয়ত, এখন থেকে ওরা অনেক খুশি খুশি জীবনযাপন করবে এবং যত পরিমাণে বিলাসিতা করতে পারে সব করবে।
কারণ বলা তো যায় না কার জীবন কখন শেষ হয়ে যায়, কার জীবনে কখন বিপদ নেমে আসে। তাই এখন থেকে ওরা নিজেদের যা আছে তাই নিয়ে খুশি থাকবে। এবং তৃতীয় প্ল্যান হচ্ছে, বানহোয়া এটা খোঁজার চেষ্টা করবে যে রাজা কে হবে, এবং পরবর্তী রাজা যে হবে তার সাথে আগে থেকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। বানহোয়ার মায়ের এসব প্ল্যান সবার তো পছন্দ হয়। ওরা সবাই খুশি খুশি ডিনার করতে থাকে। পরবর্তী সিনে দেখা যায় বানহোয়া রংজিয়াকে কিছু গিফট দিতে চায়, তবে সে বুঝতে পারছিল না কি গিফট দিবে। সফটি তখন বলে যে রংজিয়ার পছন্দ মতো কোনো পেইন্টিং বা বই দিতে পারে, বা কোনো ক্যালিগ্রাফি। বানহোয়ার এই আইডিয়াটা পছন্দ হয়। যেহেতু রংজিয়া বই পড়ুয়া, তাই তাকে কোনো পেইন্টিং বা বই উপহার দেয়া যায়। বানহোয়া তখন বলে আমাদের স্টোর রুমে গিয়ে সেখান থেকে দামি কোনো পেইন্টিং নিয়ে এসো, আর সেটা রংজিয়াকে উপহার হিসেবে পাঠিয়ে দাও। বানহোয়ার কথা মতো রংজিয়াকে একটা পেইন্টিং উপহার পাঠানো হয়। তবে সেই পেইন্টিংটা দেখে রংজিয়া চমকে ওঠে। এটা খুবই মূল্যবান একটা পেইন্টিং ছিল, যেটা বহু বছর আগে থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা তাহলে ছিল বানহোয়াদের স্টোর রুমে, বা বলা যায় সম্পদ ভান্ডারে। দুজিন অবাক হয়ে বলছিল তাহলে বানহোয়া আপনাকে এই পেইন্টিংটা কেন দিল। রংজিয়া বলে হয়তো বানহোয়া জানেই না যে এই পেইন্টিং আসলে কি জিনিস, এটার কত মূল্য আছে। ও হয়তো দেখে ভালো লেগেছে তাই আমাকে দিয়ে দিয়েছে। এখন তুমি বান ফ্যামিলির উপর নজর রাখো, তারা দিন দিন অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। তাদের সমস্ত খবরাখবর আমার প্রয়োজন। অন্য একজন গার্ড সেখানে আসে এবং খবর দেয় অনেক এলাকায় ওদের যত স্পাইরা আছে সবাই মিলে আজ রাতে একটা গোপন মিটিং এর আয়োজন করেছে। পরবর্তী সিনে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। হেং এবং বানহোয়া দুই ভাই বোন এক বক্স স্বর্ণ গয়না নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। হেং বলছিল এত ভারী বক্স কি আমি তুলতে পারি। বানহোয়া বলছিল তুমি পুরুষ মানুষ হয়ে কি করো, এত যে খাও খাবার যায় কই। আমি যদি রকিকে নিয়ে আসতাম ও তো এক হাত দিয়ে এই বক্স উঁচু করতে পারতো। আর হেং বেচারা সেই বক্স কোনোভাবে টেনে টুনে আনছিল। ওরা একটা জায়গাতে আসে এবং ওই বক্সটা সেখানে মাটি খুঁড়ে পুঁতে রাখার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবা তেমন কাজ। দুই ভাই বোন মাটি খুঁড়ে ওই বক্সটা সেখানেই পুঁতে দেয়। আর তারপর বানহুয়া বানহেংকে বলছিল এগুলো আমাদের জীবন বাঁচানোর জন্য কাজে লাগবে, কেউ যেন এগুলোর কোনো খোঁজ না পায়। তখনই রংজিয়া পেছন থেকে বলে আপনারা এখানে কি করছেন। বানহুয়া তখন বলে আমি আর আমার ভাই ছোটবেলা থেকেই এমন খেলা খেলি, খেলতে এখানে এসেছিলাম। তবে হেং একদমই মিথ্যা কথা বলতে পারতো না। ও রংজিয়াকে বলে দেয় যে ওরা এখানে স্বর্ণ গয়না পুঁতে রাখতে এসেছিল। রংজিয়া একদম সৈনিকের মতো পোশাক পরেছিল। বানহুয়ার রংজিয়ার উপর একটু সন্দেহ হয়। সে রংজিয়াকে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। তখনই দুজিন সেখানে আসে আর বলে আমরা একটা বিড়াল খুঁজতে এসেছিলাম। এরই মধ্যে হেং বলে যে ওর খুবই পেটে ব্যথা করছে, ওর এখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতে হবে। তাই ও রংজিয়াকে বলে অনেক অন্ধকার হয়ে গিয়েছে, আপনি প্লিজ বানহুয়াকে একটু আমাদের বাড়িতে পৌঁছে দিন। এবং বানহুয়ার কানে কানে বলে তোমাকে রংজিয়ার সাথে ছেড়ে দিলাম, আমি তো জানি তুমি তার উপর ক্রাশ খেয়েছো, অন্ধকারের সময়টা ভালোভাবে কাজে লাগিও। এটা শুনে বানহুয়া হেংকে মারতে থাকে। ওরা একটু দূরে চলে যায়। তখনই রংজিয়া দুজিনকে বলে দেখো ওরা এখানে কি স্বর্ণ গয়না পুঁতে রেখেছে, যদি এমন কিছু না পাও তাহলে দুইজনকেই মেরে ফেলবে। বুঝতেই পারছেন রংজিয়া নিজের কাজের প্রতি কতটা সিরিয়াস। এরপরে দেখা যায় রংজিয়া বানহুয়াকে নিয়ে হাঁটছিল। ওরা হাঁটতে হাঁটতে বিভিন্ন গল্প করছিল। তবে রংজিয়ার মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে বানহুয়া যেমনটা সাদাসিধা হওয়ার ভান করে, আসলেই কেউ এমনটা সাদাসিধে কিনা, ওদের ফ্যামিলির মধ্যে কি চলছে। অন্যদিকে আমরা কিছু গার্ডকে দেখতে পাই যারা রংজিয়া এবং বানহুয়াকে ফলো করছিল। দুজিন মাটি খুঁড়ে দেখবে সেখানে কিছু পোতা আছে কিনা। যদি কিছু পোতা না থাকে তাহলে সে কোনো সংকেত দিবে না। তবে যদি কিছু খুঁজে পায় তাহলে সে একটা সংকেত দিবে। সংকেত না দিলে বানহুয়া এবং তার ভাইকে মেরে ফেলা হবে। আর যদি সংকেত দেয় তাহলে ওদেরকে ছেড়ে দেয়া হবে। রংজিয়া অপেক্ষা করছিল সংকেতের। তখনই ওই সৈন্যদের পায়ের আওয়াজ হয়। বানহুয়া তখন রংজিয়াকে বলে আপনার বিড়ালটা ওইখানে নেই তো। ও ওইদিকে যেতে চাচ্ছিল। রংজিয়া নিজের কোটটা বানহুয়ার গায়ে জড়িয়ে দেয় আর বলে এখানে অনেক ঠান্ডা, আপনার ঠান্ডা লেগে যাবে। ও বানহুয়াকে অন্যদিকে যাওয়া থেকে আটকাচ্ছিল। তবে ও বানহুয়াকে গাড়িতেও উঠতে দিবে না, কারণ ও অপেক্ষা করছিল দুজিনের সংকেতের। এদিকে দুজিন সেই জায়গায় খোঁড়াখুড়ি করে আসলেও এক বক্স স্বর্ণ গয়না খুঁজে পায়। আর তখনই ও একটা ফায়ারওয়ার্কস দিয়ে সংকেত দিয়ে দেয়। এরই মধ্যে সৈন্যরা বানহুয়ার দিকে তীরও ছুঁড়ে ফেলেছিল। রংজিয়া দ্রুত বানহুয়াকে সরিয়ে ফেলে। বানহুয়া কিছুই বুঝতে পারে না। রংজিয়া বলে চলুন দ্রুত এখান থেকে যাওয়া যাক, অনেকটা অন্ধকার, আপনার বাড়ির সবাই টেনশন করবে। এরপর রংজিয়া বানহুয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
তবে বানহুয়ার রংজের উপর অনেকটা সন্দেহ হয়, কারণ রংজের পোশাক পুরো সৈনিকদের মতো ছিল। আজকে রংজিয়াকে তার যেমন মনে হয়েছে, এর আগে কখনোই সে রংজিয়ার এমন রূপ দেখেনি। সবসময় সে রংজিয়াকে দুর্বল এবং ভদ্রবেশেই দেখেছে আর কি। তবে বানহুয়া এসবে পাত্তা দেয় না। সে চিন্তা করে তার ঘরে গিয়ে ঘুমাতে হবে। এরপরে দেখা যায় দুজিন বানহুয়ার পুঁতে রাখা সেই বক্সটা নিয়ে এসেছে। তার মধ্যে গয়না আর টাকা পয়সা ছাড়া তেমন কিছুই নেই। রংজিয়া তখন ওই জিনিসগুলো নিজের কাছে রেখে দেয়। তবে সে পরবর্তীতে বানহুয়াকে ফেরত দেবে কিনা এটা বোঝা যায় না। এদিকে বানহুয়া তো আরো একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছে। গত রাতে রংজিয়া বানহুয়াকে যে কোডটা দিয়েছিল, সেই কোডটা ভালো করে দেখার পর বানহুয়ার মনে পড়ে যায় স্বপ্নে যে নতুন রাজাকে সে দেখেছিল, সেই রাজা এই কোডটা পড়েছিল। তার মানে এই রাজার পরবর্তীতে যে নতুন রাজা হয়েছিল সেটা ছিল রংজিয়া। বানহুয়া যখন তার পুরো পরিবারকে এই কথা খুলে বলে, ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে রংজিয়া পরবর্তী রাজা হবে। তবে যাই হোক, বানহুয়ার স্বপ্ন তো সত্যি হয়ে যায়, রিস্ক তো নেওয়া যাবে না। তাই বানহুয়ার মা বানহুয়াকে দায়িত্ব দেয় রংজিয়াকে কবজা করার জন্য। এমনিতেই তো বানহুয়ার রংজিয়ার উপর একটা ক্রাশ ছিল। এরপর আমরা বলদ হেংকে দেখতে পাই, যে কিছু পোস্টার টানিয়েছিল যেখানে লেখা ছিল রংজিয়া কি কি পছন্দ করে সেগুলো বলতে পারলে প্রতি ইনফরমেশনের জন্য একটা করে স্বর্ণের কয়েন দেওয়া হবে। মানে হেং রংজিয়ার পছন্দের তালিকা তৈরি করছিল, আর সেখানকার মানুষ তো এই অফার লুফে নেয়। এদিকে বানহুয়া ফেইজিয়ানের মতো সাজছিল। ফেইজিয়ান যেমন সিম্পল সাজে তেমন, কারণ বানহুয়ার মনে হয়েছিল যে রংজিয়া ফেইজিয়ানকে পছন্দ করে। ফেইজিয়ানের মতো কবিতা তৈরি করারও প্র্যাকটিস শুরু করে দেয়। তবে বানহুয়া বলে এগুলো তাকে দিয়ে হবে না। রকি তখন বানহুয়াকে বুঝায়, অবশ্যই আপনার ফেইজিয়ানের মতো হওয়ার চিন্তা করা উচিতই না। আপনি যেমন তেমন ভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত, এতে আপনার কনফিডেন্সও বেড়ে যাবে। বানহুয়া তখন চিন্তা করে ঠিকই, তার যেটা ভালো লাগে সেটাই সে করবে। এরপরে দেখা যায় বানহুয়া রংজিয়ার ঘরে যায়। রংজিয়া অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? তখন বানহুয়া একটা হাততালি দেয়, আর দেখা যায় সেখানে খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে মেয়েরা হাজির হয়ে গিয়েছে। এগুলো বানহুয়া স্পেশালি অর্ডার দিয়ে রংজিয়ার জন্য তৈরি করেছে, রংজিয়ার পছন্দের খাবার। রংজিয়া তো অবাক হচ্ছিল বানহুয়ার কাণ্ড দেখে। সেখানে রংজিয়ার একজন চাচা ছিল, যে বেশ খুশি হচ্ছিল, কারণ বানহুয়া তো রংজিয়ার অনেক দেখাশোনা করছে। সেখানে বানহুয়া আর রংজিয়া একসাথে খেতে বসে। বানহুয়া রংজিয়াকে বিভিন্ন খাবার এগিয়ে গিয়ে দিচ্ছিল। রংজিয়া চাচা বানহুয়াকে বলে, মাঝে যে ডিশটা আছে সেটা রংজিয়ার সবচেয়ে পছন্দের খাবার। ও যদি ওই খাবারটা কিছুদিন না খেতে পারে তাহলে মিস করতে শুরু করে। এটা শুনে বানহুয়া বলে, তাহলে তো আমার একবার ট্রাই করতেই হচ্ছে। আর ও সেই খাবারের 1 চামচ নেয়, তবে ওর একদমই ভালো লাগে না। রকি পাশ থেকে বলে ওঠে বানহুয়াও এই রেসিপিটা অনেক পছন্দ করে। তবে রংজিয়া তো বানহুয়ার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিল বানহুয়া সেটা ভালো লাগেনি। তারপরেও সে একটা বাটি নিয়ে বানহুয়াকে কিছুটা তুলে দেয়, কারণ বানহুয়াও হাসি মুখে বলছিল হ্যাঁ হ্যাঁ এটা তার খুবই ভালো লেগেছে। পরবর্তী সিনে আমাদের ফেইজিয়ানকে দেখানো হয়, যে রাজপ্রাসাদে গিয়েছিল তার বোনের সাথে দেখা করতে। ফেইজিয়ানের বড় বোন ছিল ক্রাউন প্রিন্সের ওয়াইফ। ফেইজিয়ান যখন ওর বোনের জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে সেকেন্ড প্রিন্স জিয়াং আসে, যে ফেইজিয়ানের সাথে গল্প করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে ফেইজিয়ানের কাঁধে হাত দিয়ে তাকে বসায়। তবে ফেইজিয়ান একটু আনইজি ফিল করছিল। তখনই সেখানে ফেইজিয়ানের বড় বোন চলে আসে, যার নাম ছিল সুই। সুই এসে জিয়াংকে বলে ফেইজিয়ান তার সাথে দেখা করতে এসেছে। জিয়াং তখন বলে হ্যাঁ হ্যাঁ আপনারা কথা বলুন। এটা বলে ও চলে যায়। সুই ফেইজিয়ানকে বলে জিয়াং এর থেকে দূরে থেকো, ওকে রানী আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। ফেইজিয়ান তখন বলে আমারও খুব আনইজি লাগছিল, সে এসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছিল। যা হোক, সুই সেখানে ফেইজিয়ানকে একটা লিস্ট দেয়, রংজিয়া কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে। এটা সুই দিয়েছিল যাতে ফেইজিয়ান রংজিয়াকে ইমপ্রেস করতে পারে, কারণ ফেইজিয়ান তো রংজিয়াকে পছন্দ করত, এবং এলাকার মানুষও মনে করত যে রংজিয়া ফেইজিয়ানকে এবং ফেইজিয়ান রংজিয়াকে পছন্দ করে। এদিকে রংজিয়া যখন কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, দেখতে পায় বানহুয়া তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দুজিন তখন বলে আমাদের তো গাড়ি আছেই, আর আমি থাকতে কখনো ইয়ং মাস্টার আপনার গাড়িতে যাবে না। বানহুয়া তখন বলে আজ থেকে তোমার ছুটি, আমি এখন থেকে তাকে কোর্টে নিয়ে যাব এবং কোর্ট থেকে ফিরিয়ে নিয়ে আসবো। রংজিয়া তো বানহুয়াকে দেখে অবাক হচ্ছিল। এদিকে ফেইজিয়ান ফেরার পথে তার ওয়ানোর সাথে দেখা হয়। ওয়ানো তখন ফেইজিয়ানকে জানায় বান ফ্যামিলি হয়তো রংজিয়ার সাথে বানহুয়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা এমন টাকা খরচ করছে রংজিয়ার কি কি পছন্দ সেটা জানার জন্য।
ফেইজিয়ান তখন বলছে তারা যা করার করুক, আমি রংজিয়ার পছন্দ সম্পর্কে অনেক কিছুই জানি। আমি তোমাকেও একটা বলে দিচ্ছি, তুমিও গিয়ে এই সুযোগটা নিতে পারো। ওয়ানো একটু ইতস্তত করছিল, তবে ফেইজিয়ান বলে আরে যাও, গিয়ে মজাটা নিয়ে আসো। ফেইজিয়ান ওয়ানুকে বলে রংজিয়া স্কেটিং করতে অনেক পছন্দ করে। ওয়ানু তখন বলে তাহলে আমি ওকে ভুল ইনফরমেশন দিয়ে আসবো, আমি বলবো রংজিয়া সাঁতার কাটতে পছন্দ করে। ফেইজিয়ান তখন বলে আরে না, ভুল ইনফরমেশন দিতে হবে না। দেখা গেল বানহুয়া তখন জোর করে রংজিয়াকে সাঁতার কাটাবে, তখন তো রংজিয়ার অনেক কষ্ট হয়ে যাবে। আর তাছাড়া এখন তো শীতকাল না, বানহুয়া বরফ কোথায় পাবে? সে চাইলেও রংজিয়াকে স্কেটিং করাতে নিয়ে যেতে পারবে না। তুমি এটাই বলে দিও। ওয়ানু তখন সেই দোকানে যায় যেখানে হেং উপস্থিত ছিল, আর সে হেং এর কাছে গিয়ে বলে সে একটা ইনফরমেশন দিতে এসেছে। হেং তখন ওয়ানুকে নিয়ে মজা করতে থাকে, যেহেতু সে জাই ফ্যামিলির মেয়ে। বলতে থাকে জাই ফ্যামিলিও কি এখন টাকার বিনিময়ে ইনফরমেশন বিক্রি করবে? ওয়ানু তখন রেগে গিয়ে বলে তুমি আমাকে একদমই বুলি করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে বলবো না যে রং যে স্কেটিং করতে পছন্দ করে। এটা শুনে সেখানকার সবাই তো হেসে ফেলে, ও তো অলরেডি বলেই ফেলেছে যে রং যে স্কেটিং করতে পছন্দ করে। ওয়ানু যখন বুঝতে পারে সে বোকামি করে ফেলেছে, ও তখন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে বানহুয়া রংজিয়াকে সত্যি কোর্টের সামনে নিয়ে এসেছিল এবং নিজের হাত বাড়িয়ে দেয় রংজিয়াকে নামার জন্য। রংজিয়া তখন বানহুয়াকে বলে মিস, আপনার ফ্যামিলির কেউ কি জেলে বন্দি আছে? আমার কি সাহায্য করতে হবে? বানহুয়া তখন বলে এখন নেই, তবে ভবিষ্যতে আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য অবশ্যই আমার আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই কারণে আমি ঠিক করেছি আমি আপনার সাথে বন্ধুত্ব করব। রংজিয়া তখন বানহুয়াকে বলে আমি অনেক সিম্পল গাড়িতে এসে অভ্যস্ত, আপনার গাড়িটা অনেক বেশি লাক্সারিয়াস। বানহুয়া তখন বলে হয়েছে হয়েছে, এখন আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি, আমি আবার তোমাকে নিতে আসবো। এটা বলে বানহুয়া সেখান থেকে চলে যায়। রংজিয়া বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। এখানেই আজকের এই পর্বটা শেষ করছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।